নমস্কার। মা বাসন্তী নাট্য গোষ্ঠীর পক্ষ থেকে শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেবের ও সারদা মাতার শ্রী পাদপদ্মে এবং শ্রী শ্রী মা বাসন্তী মাতার শ্রীচরণে ভূমিষ্ঠ প্রণাম জানিয়ে এবং উপস্থিত সমস্ত যাত্রাপ্রেমী দর্শক মণ্ডলীর প্রতি শুভেচ্ছা ও উষ্ণ অভিনন্দন জানিয়ে শুরু করছি 1431 সালের অন্তিম লগ্নে সারা জাগানো এক অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। বিসর্জনে দেবীর বোধন। বিসর্জনে দেবীর বোধন। রচনা ডাক্তার তাপস কুমার, নির্দেশনায় তপন হাজরা, প্রযোজনায় শ্রী অমিয় চক্রবর্তী, পরিবেশনায় মা বাসন্তী নাট্য গোষ্ঠী, পরিচালনায় উত্তর বানাপুর ট্রাইবিউনাল ক্লাব, দল ম্যানেজার তাপস গুড়িয়া। শুরু করছি ডাক্তার তাপস কুমার রচিত, তপন হাজরা নির্দেশিত, মা বাসন্তী নাট্য গোষ্ঠীর পরিবেশিত আজকের সামাজিক যাত্রাপালা বিসর্জনে দেবীর বোধন। বিসর্জনে দেবীর বোধন। অভিনয়ে পূর্ণব্রত শ্যামাচরণ মল্লিক, মানিক তাপস হাজরা, নির্মল ঘোড়ই, সুব্রত ঘোড়ই, প্রভাস মণ্ডল, কাঞ্চন অমর মাইতি, মোহন রঞ্জিত বেরা, গুগলু তাপস গুড়িয়া, ফাটা কেষ্ট নির্মল দাস, হারান গৌরাঙ্গ মাইতি, হৃদয় পবিত্র প্রামাণিক, হাদারাম অমিয় চক্রবর্তী, বাদশাহ অমিয় চক্রবর্তী, বিজন নয়ন বেরা, দেবী রেখা চক্রবর্তী, অলনা অপর্ণা জানা, রমা মিশ্র, ঝুমরি। একেবারে গোলা টিপে মেরে ফেলবো। থালা খত্তল, থালা বেইমান, থালা নেমো কালাম, থালা আমার খাবে, বলে গুণ গাইবে, আমার তবল তুলি করে অন্য লোককে দিয়ে আসবে। থালা খত্তল একেবারে গোলা টিপে তেজ করে ফেলবো। একেবারে গোলা টিপে তেজ করে বাঁচাও বাঁচাও বাঁচাও। মিথ্যে করে আমার গোলা টিপে ধরলে খোকা বাবু। তুমি কি বোকা গো নন্দদা? আমি কি তোমাকে মারতে পারি? আমি তোমাকে অভিনয় করছিলাম গো, অভিনয়। অভিনয় জানো তো, কাল রাতে একটা যাত্রাপালা দেখছিলাম গো, যাত্রাপালা। বাসন্তী নাট্য গোষ্ঠীর একটা যাত্রাপালা দেখছিলাম। তাতে জানো তো একটা পাগলা যেমন অভিনয় করছিল, আমি যেটাই করে তোমাকে দেখালাম। অভিনয়? হ্যাঁ গো হ্যাঁ। তুমি কি বোকা গো নন্দদা? আমি কি তোমাকে মারতে পারি? তুমি আমায় কত ভালোবাসো বাবু। জানো জানো নন্দদা, আমার মা নেই বলে আমাকে কেউ একটু ভালোবাসে না, বাবাও ভালোবাসে না। বলে আমি নাকি বোকা, আদা, আমার নাকি বুদ্ধি টুদ্ধি কিচ্ছু নেই। কিন্তু তোমার মধ্যে যে শিশুর মতো সরল সরল একটা মন রয়েছে গো খোকা বাবু, তার দাম যে অনেক গো খোকা বাবু, তার দাম যে অনেক। তবু ওর জন্য আমার কষ্ট হয় রে বাবু। আমি চোখ বুঝলে কে ওকে দেখবে, কে বসে বসে খাবে? আমার জন্য তুমি দেবো না গো বাবা, আমার জন্য তুমি দেবো না। আমি না বলো এ তাগলি করবো গো, তাগলি। ওরে হতভাগা, তার জন্য অনেক লেখাপড়া করতে হয়। আমি একজন শিক্ষক হয়েও
বাবা তাহলে 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 বলুন আমি ওই ডাক্তার দলে চাকরি করবো। ডাক্তার ধরে চাকরি? এগো বাবা হ্যাঁ, জানো নন্দদাকে অভিনয় দেখি একেবারে চমকে দিয়েছি। তুমি দেখবে বাবা, তুমি দেখবে। তোকে আর অভিনয় করতে হবে না। দেখোই না কাল রাত্রিতে একটা পাগলা কেমন অভিনয় করছিল, আমি কেমন করেই দেখাবো। থামলে কেন? দেখাও কেমন করে সেই পাগলাটা তার বাবা মায়ের পুজো করছিল। কেমন করে দেখা বলে ভাই, আমাদের যে মা নেই। আমাদের মা নেই তো কি হয়েছে, আমাদের তো বাবা আছে। কিন্তু বাবা কি মায়ের লোভা পূরণ করতে পারবে রে ভাই? পারবে না রে ভাই, পারবে না। তুমি কি বলছো খোকা বাবু? তুমি বলো না নন্দদা, তুমি বলো না। মায়ের লোভা কি বাবা পূরণ করতে পারে? পারে না গো, পারে না। যার মা নেই তার মতো দুঃখী এই পৃথিবীতে নেই গো নন্দদা। মায়ের জন্য তুই আজও কাঁদছিস রে হতভাগা। ওই ওই কাঁদনি তো বাবা, আমি তো ভগবানকে দেখে দেখে বলছিলাম ওগো ঠাকুর, এই দেবতাদের মাঝে আমার মতো একটা হাদা বোধাকে কেন পাতালে ঠাকুর, আমাকে আমার মায়ের কাছে টেনে দাও। ঘুমিয়েছিলাম মায়ের কোলে, কখন দেবা গেল তোলে, সবাই বলে ওই আকাতে ঘুমিয়ে দে খুদে দাও, ও তো দিলে কল খুলে উলিয়ে। ছেলেটার মধ্যে হয়তো বুদ্ধি শুদ্ধি কিছু কম আছে কর্তা বাবু। ওই খেপা ছেলে কখন যে কি করে বসবে তার ঠিক নেই কর্তা বাবু। সবই আমার অধিষ্ঠনে নন্দ, নইলে পূর্ণ মাস্টার সব হিসেব পলট পালট হয়ে যায়। কি বলছো বাবা? দাদা হাবা গোবা বোকাশোকা হলেও আমি তো তোমার ইচ্ছা অনুযায়ী উচ্চশিক্ষা অর্জন করেছি। আমার বিশ্বাস আমি খুব শীঘ্রই একটা চাকরি জোগাড় করে নিতে পারবো। তারপর দাদার সমস্ত দায়িত্ব আমি আমার মাথায় তুলে নেব। জানি রে হৃদয়, আমি জানি আমার ওই হাবা গোবা ছেলেটার দায়িত্ব তুই নিবি, কিন্তু তোদের মতো আর একজনের জন্য আমার মনটা যে হাহাকার করে কেঁদে ওঠে। কার জন্য বাবা, কার জন্য? আমার হতভাগী ছোট্ট মনটার জন্য। ওই আপনি কি এই ছোটবাচ্চার কথা বলছেন কর্তা বাবু? আরে আরে নন্দ, যাকে আমি কোলে পিঠে করে মানুষ করলাম, সে কিনা এই বংশের মুখে কালি লাগিয়ে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়ে একটা অজানা অপরিচিত ছেলের সঙ্গে হাত ধরে চলে যেতে পারে। দাদা দাদা দাদা, এ কি পিসিমা? আমি আমি ফিরে এসেছি হৃদয়। দাদা দাদা, আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাদা। কেন এসেছো এখানে? দাদা আমি দূর হয়ে যাবো। দাদা, আপনি কি বলছেন কর্তা বাবু? ছোটবাচ্চা থেকে আপনি তুই ছাড় নন্দ। যেদিন ও আমাদের সঙ্গে সমস্ত সম্পর্ক চেক করে ফেলে গেছে, সেই দিন থেকে বাড়ির দরজা উঠতে বন্ধ। ওর সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। না দাদা, এমন কঠিন শাস্তি তুমি আমাকে দিও না দাদা। তোমাদের অবাধ্য হয়ে মালিকের হাতের মালিকে বিয়ে করে আমি এত অন্যায় করে ফেলেছি। তাই তো আজ সেই ভুলের প্রায়শ্চিত্ত আজ আমার শুরু হয়ে গেছে দাদা। আমার আমার স্বামী। কি হয়েছে? কি হয়েছে তোমার স্বামী? বলো পিসিমা, বলো পিসিমা স্যার কি হয়েছে?
তিনি এখন কোথায়, কেমন আছে? দেখবি বাবা, দেখবি? হ্যাঁ, হ্যাঁ। তাহলে দেখ, তাহলে ওই দেখ। আমার খোকা করেন দাদা, আমি আপনাকে পহিলে সর্বনাশ করে দিছি, পারেন তো আমার মাফ করে। মানে তুমি কি হয়েছে? ওর পক্ষাঘাত হয়েছে দাদা। এই অবস্থা তুমি যদি আমাদের আশ্রয় না দাও, তাহলে আমরা তো না খেতে পেয়ে মরে যাবো দাদা। হ্যাঁ দাদা, হ্যাঁ। দাদা, দাদা গো, আপনাকে পাশে আমার একটাই বন্ধু দাদা, আমার কিছু দিতে হইব না, শুধু আমাকে চলো না, আপনি একটু আশ্রয়। তুমি কোথায় থাকবে? মানে আমার কথা বাদ দিন দাদা, আমার এই জীবন জ্বালা টুনাইতে আমি ওই গঙ্গার চলে যাও দিয়া। মরতে যদি হয় তাহলে আমরা দুদিন একসাথে মরবো। তবু আমি বেঁচে থাকতে তোমাকে কিছুতেই প্রথমে বেঁচে যেতে দেবো না। আমি বেঁচে থাকতে এই নিষ্ঠুর ভাবনাগুলোকে ভাবতে বলছি আপনাকে। দাদা, তুমি ওদের আশ্রয় দেবে বাবা? দেবো রে হৃদয়, দেব। আবেগের কাছে আমার অভিমান ছেড়ে গেছে, তাই তো আমি মান অভিমান দূরে সরিয়ে ওদের সমস্ত দোষ গুণ সব ক্ষমা করে দিয়ে ওদের শুধু আশ্রয় দেবো না, ওদের সমস্ত দায়িত্ব আমি মাথায় তুলে নেব। তুই মানিককে ভিতরে নিয়ে চলো না। আইনন্দ, তুই ওদের খাওয়ার ব্যবস্থা কর, আমি মানিকের জন্য ডাক্তার ডাকতে চললাম। চলো চলো না দাদা, মানুষ নয় বলতে বোধ ও আজ আমাদের পুনর্জন্ম দিয়া গেলেন। ওসব কথা থাক পিসেমশাই, আপনার খুব ভীষণ কষ্ট হচ্ছে। আসুন পিসেমশাই, একটু বিশ্রাম নেবেন, চলুন। রায়বাবুকে নিয়ে তুমি ওই কর্তাবাবুর ঘরে গিয়ে বসে চলো না দিদি, আমি এক্ষুনি তোমাদের খেতে দিচ্ছি। খাবো খাবো রে নন্দনী, খাবো। শালা খিদের চলায় পেটে যে আমার টোল মারতেছে। মরতে বাঁচার মতো করে বাঁচতে চাই, মরতে যখন দিলে না, নাকি কষ হলো না, নাকি কি গো, একটু আগে পর্যন্ত তোমাকে দেখছিলাম পক্ষাঘাত রোগীর মতো, কথা পর্যন্ত বলতে পারছি না, এখন দেখি না সম্পূর্ণ সুস্থ মানুষ। আমি সম্পূর্ণ সুস্থ। আজ চলো না, এটা হইল এই মানিক চাঁদের ফাঁদ। বন্দিও কইতে পারো। চলো না, এমন ফন্দি যদি আমি না ওই দাদা কি আশ্রয় দিত এখানে। কিন্তু তোমার পেটে পেটে এত বুদ্ধি, তা তো আমি জানতাম না। আরে চলো না, ওই মায়া মানুষের পেটটা না বড় পাতলা, তোমার কইলে যদি কথাটা ফাঁস হইয়া যায়, তাই তো সেই ভয়ে আমি কই নাই। আমার এই অসুখটা যদি মিথ্যা হতো, তাহলে তুমি পারতে তোমার দাদার সঙ্গে এই সত্যিকারের একদিনটা করতে। পারতে না, পারতে না, চলো না, পারতে না, পারতে না। কিন্তু কতদিন এইভাবে তুমি মৃত্যু যতদিন না আমাকে সফল হয়। কিন্তু তোমার কষ্ট হবে না? কষ্ট না করলে কৃষ্ণ মিলবে কেমন? কি বলেছো? তাই তো আমি ভাবছি, কি ভাবছো? এই দুনিয়ায় বাঁচতে গেলে চাই শুধু টাকা, টাকা ছাড়া এই দুনিয়া সবই ভাই ফাঁকা। বাঁচতে গেলে চাই শুধু টাকা, এই দুনিয়া সবই ভাই ফাঁকা।
বলছি। দেখো আজকের খেলায় তুমি যদি যেত তাহলে তুমি যা চাইবে আমি তোমাকে তাই দেবো, আর আমি যদি জিতি তাহলে তুমি আমাকে আমি যা চাইবো তোমাকে তাই দিতে হবে। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি একদম ছিচি করবে না, একদম হি করে দাঁত বের করে হাসবে না বলে দিচ্ছি, বাঁদরের মতো। পেট করবার এত বড় থিঙ্কি মেয়ে ছেলে একা ছেলে সঙ্গে ব্যাডমিন্টন খেলা হচ্ছে। জি 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 জি, কি লজ্জা কি লজ্জা। এই রাস্কেল, আর একটা বাজে কথা বললে এক চোরে তোর মুখটা আমি খুলিয়ে দেবো। খেলা খত্তল একা ছেলে মেয়ের সঙ্গে আবার ব্যাডমিন্টন খেলা হচ্ছে, আবার কোলাকুলি খেলা হচ্ছে। জি 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 জি, খবরদার একদম কাউকে বাজে কথা বলবে না বলে দিচ্ছি, তাহলে কিন্তু একদম খুব খারাপ হয়ে যাবে, খুব খারাপ হয়ে যাবে। খালাপ ভালো খালাপ তুমি বোঝো মেমটাই, তাহলে বলো তো তোমার এই হাতটায় পোলা এইটুকু জামা পোলাটা ভালো না ওই যে মেয়েটা হাত পেলে চালি করে বলতি কাঁদে দল নিয়ে যাচ্ছে ওই পোশাকটা ভালো? আর পরে শাড়ি কি বলে তোমার এই ব্যাটা কেলের মতো তুলে ঠাট্টা সুন্দর না ওই এলো তুলে মেয়েটা পত্রিকাতে দল নিয়ে যাচ্ছে ওই ঠাট্টা সুন্দর? কাজল কালো মেঘের মতো এলো চুল। তোমার ওই আটলান্ত ঠাট্টা ভুলে বেলাও বলেই তোমাদের মতো মেয়ের দিকে তেলেলা টিটকিলি করে টিট দেয়। এই রাস্কেল, তখন থেকে এমন জ্ঞান দিচ্ছিস ও যেন তোর ঘরের বউ। আমার বউ এমন হবে না গো, আমার বউ এমন হবে না, আমার বউ হবে দেবী প্রতিমার মতো সুন্দর। হ্যাঁ গো, কি বললে? তোমার মতোই আদলান্ত আমার বউ হবে, আমার বউ হবে দেবী প্রতিমার মতো সুন্দর। মাথায় থাকবে 11 ঘন্টা, কপালে থাকবে লাল তিতুলের টিপ, আলতা লাঙ্গা পায়ে নকুল কোলে ধুমুক ধুমুক করে যাবে, তোমার মতো ওই রকম তিলিং মিলিং করবে। তখন তোমার অনেক উদ্যত আমি সহ্য করছি, কিন্তু আর নয়। এইবার তোমাকে আমি ভালো করে বুঝিয়ে দেবো। কাঞ্চন, ওকে তুমি ভালো করে বুঝিয়ে দাও যে দেবী ঠিক বলেছো, ওকে আমি এমন শিক্ষা দেব, এমন এই দুঃসাহস দেখার আর সাহস পাবে না।
কি এবার বল রাস্কেল, কোনটা ভালো? হ্যাঁ, তোমার এই জ্ঞানের লেকচারটা নাকি এই জ্ঞানের পুরস্কারটা? আর ওই যে তুমি বললে না যে আমার বউ হবে দেবী প্রতিমার মতো, তোমার মতো আদল্যাংটো নয়। তাহলে তুমি শুনে রাখো, আমার বর হবে তোমার মতো হাদা ভোদা গোবর গণেশ নয়, আমার বর হবে কার্তিকের মতো সুপুরুষ। দারুণ দারুণ বলেছো ডার্লিং, দারুণ বলেছো। তোমার বদ্ধ অহংকার, তাই না মেম সাহেব? এই কার্তিককে নিয়ে আর তোমাকে আমি কেলল কীর্তি করতে দেব না। এই গোবল গনে দেবার তোমাকে কেলল কীর্তি করে তুই কি করলে? এই আজকে তোর এত বড় স্পর্ধা, তুই কিনা আমার বোনের স্মৃতিতে রক্ত দিয়ে দিলি। ওকে পুলিশে দিন স্যার, ওকে পুলিশে দিন। এ তো দেবই, তবে তার আগে ওকে আমি নিজে হাতে উচিত শিক্ষা দেব। দাদা শোনো, কিন্তু আমার কি হবে দাদা শোনো? ওই লোকটা, আমি কার জন্য বাগদত্ত, ও যদি এই ঘটনা ঘটার পরে ও যদি আমাকে ঘর করতে না চায়, তাহলে আমার কি হবে দাদা শোনো? আমার কি হবে? কলঙ্ক ভাবছো কেন দেবী? ও তো একটা পাগলের পাগলামি, ওটা তো মুছে দিলেই সব সমস্যা মিটে যাবে। ঠিকই তো বলেছ। মিটবে না গো, মিটবে না। আমি এখন লক্ষ্যের তিতুল পলিয়ে দিয়েছি, ও এখন আমার বউ হয়ে গেছে গো, বউ। Shut up! বউ? কেমন গোবলগণের বল হবে না, ওই মোটা কার্তিক তোমার বল হবে, কত হবে কত। এখন আমি তোমার বল গো, আমি এখন তোমার বল। বল, তুই আমার বোনের স্মৃতিতে কেন সিঁদুর পড়ে আছিস? বল আমাকে। মারো! বল, বল। বল, যে আমি বলছি। কেন? কি করেছো? আপনার এই খ্যাপা ছেলে আমার বোনের স্মৃতিতে রক্তের সিঁদুর পরিয়ে দাদা শোনো, বংশের মুখে কালি মাখিয়ে দিয়েছে। ছি ছি, তুই কি করেছিস রে হতভাগা? দাদা শোনো, তুই তোর মেয়েটাকে অসম্মান করেছিস সবার সামনে, আমার এই মাথাটাকে নত করে দিয়েছিস। বাবা। বল 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 বল, এই কাজ কেন? বল কেন? কেন বল, কেন বল? আর তোমাকে ছেলেকে লেলিয়ে দিয়ে আর আমাদের কাছে ভালো মানুষ সাজতে হবে না। তোমাদের নামে আমি মানহানির কেস করব। কথা শুনুন না মশাই, আমার এই হাবা গোয়া ছেলেটা না জেনে বুঝে হয়তো একটা ভুল করে ফেলেছে, এই জন্য আমি ওকে ক্ষমা চাইছি। ক্ষমা? কিসের ক্ষমা? আমি ওই ভদ্রলোকের বাগদত্তা, কিন্তু আজকের ঘটনার পর উনি যদি আমাকে বিয়ে করতে না চান, তাহলে আমার কি হবে? কে আমাকে বিয়ে করবে এই কলঙ্ক মেনে নিয়ে? তুমি চাইলে আমি তোমাকে বিয়ে করবো। হট! এই রাস্কেল, দ্বিতীয়বার ওই কথা বললে তোর জিভটাকে আমি টেনে ছিঁড়ে নেবো একদম। ঠিক বলেছো কাঞ্চন, ওই বাবাকে আর ছেলেকে একসঙ্গে বেঁধে ওদের তুমি চাবুক মারো। ভাষা সংযত করেছি ও, এত নোংরা রুচি বোধে পূর্ণ মাস্টারের নয়। শোনো মা, যে প্রশ্নটা তুমি আমায় করলে তার যথার্থ উত্তর হয়তো আমি দিতে পারবো না, তো আমি তোমায় বলছি মা, একটা বাস্তব বুদ্ধিহীন ছেলে খেয়ালের বসে নয় যে কাণ্ডটা করে ফেলেছে, তুমি এটা দুর্ঘটনা বলে মেনে নিতে পারো না মা। দুর্ঘটনা? আমো, তোমার জ্ঞানের লেকচার বন্ধ করো মাস্টার। তোমার ছেলে যে অন্যায় করেছে তার সাজা তাকে নিতে হবে। শাস্তি, হ্যাঁ, শাস্তি। শাস্তি ওকে দিতে হবে স্যার। হ্যাঁ, আমার উঠানের সামনে থামে বেঁধে ওকে 100 গাছ হাঁকো তোমার চাবো। হ্যাঁ।
ওকে থামে বেঁধে 100 গা চাবুক মারা হোক। হ্যাঁ তাই তো হবে। 100 গা চাবুকের ভক্ষণ নদী যত রক্ত ঝরবে সেই রক্তের বিনিময়ে তোমার মনের সমস্ত কালিমা ধুয়ে ফেলতে পারবে। আমি ওই 100 গা ক্ষত চিহ্ন যন্ত্রণা যত হাহাকার করে কাটবে প্রতিশোধের আনন্দে ঠিক ততখানি প্রাণ খুলে আসতে পারবে তোমার। আমি বাবা তবে মারো তোর নিজের হাতে ওর শরীর থেকে সমস্ত রক্ত ঝরিয়ে তোমার সমস্ত কলঙ্ককে ধুয়ে মুছে নাও বা কলঙ্ককে ধুয়ে মুছে নাও। বাবা তোর হতো বাবা তুই আর আমাকে বাবা বলে ডাকিস না। আপনাদের শাস্তি প্রশাসনের মাঝে এই হতবাগাটা যদি মরে যায় বিহারের লাশের মতো এই রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে রায় মশাই, রাস্তায় ছুঁড়ে ফেলে দেবে। কাঞ্চন ওকে ধরো, ওকে ধরো। বাঁচাও, কে আছো বাঁচাও, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো। ওই শয়তানটা আমাদেরকে এগিয়ে আসছে, তোমরা ওকে রক্ষা করো, রক্ষা করো। মাথাতে ছুটে আসবে না জুবরি, আর বেশি চটপট করলে তুমি হাঁপিয়ে যাবে আর আমারও তকলিফ বাড়বে। হুশিয়ার, একদম এগিয়ে আসবে না বলে দিচ্ছি। তুই শালা এই গায়ে হাত না দিলে তোমার এই গায়ের টাপটা নেবো কেমন করে? তাপ হ্যাঁ তাপ, আর সেই তাজা দেহে তাপ নিয়ে আমার কয়েকটা ছাপ এঁকে দেবো, ছাপ। ছেড়ে শয়তান, বাঁচাও, বাঁচাও। কে আছো, আমায় রক্ষা করো, তুমি রক্ষা করো। ছেড়ে শয়তান, আমায় ছেড়ে দে বলছি। বাহ বাহ বাহ, চমৎকার! বীরপুরুষের বীরত্বের কি চমৎকার নমুনা। কে হে তুমি জানো? তোমার ভাষায় আমি একজন কাপুরুষ, কিন্তু তোমার কাছ থেকে মনে হচ্ছে তুমি আমার থেকেও বড় কাপুরুষ। হ্যাঁ, ভালো চাও তো এখান থেকে ভাগো, নইলে তোমায় আমি কি করছেন? এই রাস্তার মাঝে খুন খারাপি হয়ে গেলে বহুত মুশকিল হয়ে যাবে। ছাড়ুন ওকে, দয়া করে ছেড়ে দিন। কি বলছেন আপনি? যে আমার সম্মান হানি করতে চেয়েছিল আপনার, তাকে আপনি ছেড়ে দিতে বলছেন? না না, একে আমি পুলিশের হাতে দেব। না, ছেড়ে দিন, দয়া করে ও কাজ করবেন না। এতে যে আমার ফ্যামিলি মান সম্মানে জড়াজড়ি হয়ে যাবে। দয়া করে ওকে ছেড়ে দিন বলছি, ছেড়ে দিন। ঠিক আছে, আপনার ফ্যামিলির কথা চিন্তা করে একে আমি ছেড়ে দিলাম। এই ঝগড়া, দ্বিতীয়বার এই কাজ করলে তোকে কিন্তু আমি রেহাই দেব না, কথাটা মনে রাখি। মনে থাকবে, মনে থাকবে গুরু, মনে থাকবে। তুমিও মনে রেখো, যেটা করলে সেটা ঠিক করলে না ভুল করলে। আমিও যাই, কেমন? বাড়ি ফিরতে দেরি হলে আমার বাড়ির লোক ভীষণ চিন্তা করবে, কারণ আমি আমার বাবা মায়ের একমাত্র সন্তান, কিনা? শুনুন, আপনার নামটা? আমার নাম ঝুমা। ঝুমা? ভালো থেকো, সুখে থেকো সবে, আসবো আবার দেখা হবে। এখন আমি চলে যাই, টাটা বাই বাই, টাটা বাই বাই। ভালো থেকো, সুখে থেকো সবে,
চাপ চলেই গেল। আজকালকার মেয়েদের দেখছি কৃতজ্ঞতার বোধটুকু নেই। যার সম্মানহানি রক্ষা করার জন্য আমি ওই গুন্ডাটার সঙ্গে নিজের প্রাণ বিসর্জন দিয়ে এতক্ষণ লড়াই করলাম, সে যাবার সময় একটা কৃতজ্ঞতা বোধটুকু জানালো না। নাই জানা, আমি তো আমার মনের কাছে পরিষ্কার যে আমি আমার কর্তব্য করেছি। আমার বিজনেস খোলা, আমার জামা কাপড় সব এলোমেলো গেল, আমার টাকা কে দিল? আমার টাকা, আমার টাকা। তবে কি ওই ছেলে দুটো অভিনয়ের ছলে আমার সমস্ত টাকা হতে পারে না। মারি হয়ে গেল। কে মারি? হ্যাঁ, এটা তো মারামারির যোগ্য বাবু। তাই যে যাকে পারছে এই পকেট মেরে পেছনটা বলিয়ে দিচ্ছে। কিন্তু আমি গো, আপনি কে? আমি হলাম এই ফুটপাতের ফাটা কেষ্ট। ফুটপাতের ফাটা কেষ্ট? যারা এই দুনিয়াটাকে যার নামে পাঠানোর জন্য স্বার্থে ঢোল ঢোল বাজিয়ে চলছে, তাদের ওই ঢোল ফাটানোই আমার কাজ। যারা সত্যকে লুকিয়ে রেখে মিথ্যে ছড়িয়ে কাজ হাসিল করতে চায়, তাদের সেই মিথ্যেগুলোকে প্রকাশ করাই আমার ডিউটি। তাহলে যে বিশ্বাস আশ্রয় নিয়ে ছেলে মেয়ে দুটো আমার সমস্ত টাকা পয়সা লুট করে নিয়ে গেল, তা কি আপনি দেখেছেন? শুধু দেখেছি কি গো বাবু, আমি যে তার রিপোর্ট তৈরি করে আমার এই ঝুলিতে ভরে নিয়েছি। হ্যাঁ, করে নিয়েছেন? ওদের আমি পুলিশে দেব। পুলিশ? পুলিশ তোমাকেই পালিশ করে ছেড়ে দেবে। তাহলে কি আমি সুবিচার পাবো না? পাবি। তোমার টাকা যে চুরি হয়ে গেছি তার প্রমাণ আছে, কোনো সাক্ষী আছে? আপনি তো দেখেছেন, আপনি তো তার সাক্ষী। আরে আমি যে দেখেছি তার কোনো প্রমাণ আছে? সাক্ষীর আবার প্রমাণ? এটাই তো আইনের প্যাঁচ গো বাবু। যে প্যাঁচে পড়ে নির্দোষ সাজা পায় আর দোষী পায় বেকসুর খালাস। কিন্তু এই ফুটপাতের ফাটা কেষ্টর আদালতে অন্যায়ের কোনো ক্ষমা নেই। দাঁড়াও, তোমার অভিযোগ যে কতখানি সত্য তা একবার যাচাই করে নি। অভিযোগ? ভালো রোগ তোমার মনের মধ্যে বাসা বেঁধেছে। ভালো রোগ মানে? আরো ভালো করার রোগ গো। ভালো করার রোগ মানে? আর সেই রোগেই তুমি ফেঁসে গেছো। আপনার পাগলামি শোনার মতো সময় আমার নেই। পাগল? হ্যাঁ পাগল, আপনি একটা বদ্ধ পাগল। হ্যাঁ, আমি একটা বদ্ধ পাগল। আমি সত্য সন্ধানের নেশায় পাগল। আমি অন্যায় ব্যভিচারের নেশায় পাগল। আমি এই সমাজটাকে সংস্কারের নেশায় পাগল। আপনার পাগলামি শুনে সময় নষ্ট করাচ্ছে। আমি খুঁজে গিয়ে দেখি ওই ছেলে মেয়ে দুটোর কোনো সন্ধান পাই কিনা। ওর সন্ধান আমি পেলেই আমি ওদের পুলিশে দেবার ব্যবস্থা করতে চাই। আমি চললাম। তুমি খুঁজতে গিয়ে তুমি নিজেই হয়তো হারিয়ে যাবে যুবক, কিন্তু কোনোদিন তুমি ওদের খুঁজে পাবে না। ওরা যে বহুরূপী, ঘন ঘন রং বদলায় আর নিজেদেরকে আড়াল করে রাখে। কিন্তু এই ফুটপাতের ফাটা কেষ্টর নজর এড়ানো এত সহজ নয়। মাল দুটো ওই মাল করি ভাগ বাটোয়ারায় ব্যস্ত। জাদু। আর তোমাদেরও জাহান্নামে যাওয়ার জন্য আমি রিপোর্ট তৈরি করে রাখছি। এই শালা গুগলু, ভালো চাস তো?
পাত্তি ছাড় বলছি, ছাড়। তুই শালা মালটার ফিস কেটে হাতিস করলি টাকা তুই, আর আমায় কিনা বলছিস তুই টাকা বার কর। এই শালা হারামি, একদম আমার সঙ্গে পিয়াজি করবি না বলে দিচ্ছি। এই ঝুমরির নজর শকুনের চেয়েও প্রখর। সেই বাবুটার সঙ্গে লড়াই সময় তুই কায়দা করে মানিব একটা হাফিস করে নিয়েছিস, সেটা বের কর বলছি, বের কর। তুই শালা চোখ তো নয় জানো নালগাড়ি হাইলাই। কি বললি শালা? না 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 না, আমি বলছিলাম ওই ভাওটাকে নিয়ে কেন খিচাঞ্জ করছিস বাইরে? তাহলে ওই লোকটার সঙ্গে ধরতে ধরতে করতে গিয়ে আমার যে গা হাত পা খুব ব্যথা করছে, তাই এটা দিয়ে একটু বাংলা মাল খেয়ে একটু গাটা থামাল দেওয়ার চেষ্টা করছি। বল করে দেবো রে শালা। মানিব্যাগ বার কর, কর বলছি, মানিব্যাগটা বার কর। জানিস ঝুমরি, তোকে দিয়ে আমি যখন টানাটানি করছিলাম আমার কি মনে হচ্ছিল জানিস? কি মনে হয়েছিল? মনে হচ্ছিল আরে বলবি তো শালা, কি মনে হয়েছিল? মানে তোর এই ছোঁয়া লাগে আমার মনে ফাগুনের হাওয়া বইছিল রে। ফাগুনের হাওয়া? ফাগুনের হাওয়া, এই আগুনের পাতে কি রাখলে যেমন গলগল করে ওঠে, তেমনি তোর ইয়ের আগুন, মানে তোর এই যৌবনের আগুনে আমিও থালা বলতে বলতে একেবারে এ করে দিচ্ছি। আমি তোকে বিয়ে করতে চাই রে। শালা হারামি, আর একবার ওই কথাটা উচ্চারণ করলে তোর জিভটা আমি টেনে ছেড়ে দেব রে শালা। আরে শালা, তোর মতো পাতি শিয়ালের ঘরে যাওয়ার জন্য এই ঝুমরির জন্ম হয়নি রে, জন্ম হয়নি। আর সে শেরের ঘরে যাবে রে, শেরের ঘর। আর সে শের হলো আমার বাদশারি, আমার বাদশা। হ্যাঁ জমি তুই জানিস, আমার বাদশা, আমার প্যার, আমার মহব্বত, আমার ভালোবাসা দিয়ে আমি তাকে কাছে টেনে নেব। সে যখন আমার কাছে আসবে ঠিক তাকে এমনি করে জড়িয়ে ধরে বলবো, সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো আজ কেন মন করে দূরে কথা যেন গান হয়ে যায়। সাথী ওগো সাথী, এই গান তোমাকে, শুধু তোমাকে জড়াতে চাই। শোনো শোনো আজ কেন মন করে দূরে কথা যেন গান হয়ে যায়। হিন্দি? হিন্দি গান খানা বুক ফুলিয়ে একটা খানকার সঙ্গে গানা ঝুমরি গা চলিকে পাছে গায়ে ওটা পাছে না তো, ওটা চলিকা পিছে, চলিকা পিছে কে হ্যাঁ? চুপ কর ছোড়া, চলির নিচে তো পাছাই হয় নাকি? এই বুড়ো,
বুঝলি? এই বড় বড় সাহিত্যিক কবি লেখকরা এই খুন খারাপি করার আগে ভরপুর মদ খেয়ে নিত। এমনকি নতুন বর ফুল সজ্জায় যাওয়ার সময় মারার জন্য মাল খায়। কি পৃথিবীর কাণ্ড রে বাবা! এই, চুপ কর শালা, চুপ কর। এই 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 মাতালের সঙ্গে বাওয়াল না করে তুই আমার সঙ্গে আয়, নতুন ধান্দা যাবো চলে। দাঁড়া ভাই, আমার চলিকা পাঠা দেখাবি না? বড্ড শখ। আরে বাবা, আমার বাড়িতে যেও, পাছা নয়, বেশ ভালো করে বাকিটাও দেখিয়ে দেব, বুঝলে? হ্যাঁ, দেখাবো বলে গেল ছোড়া। সিনেমা, সিনেমা? হ্যাঁ সিনেমা। ওই সিনেমার নামটা কি জানো? ওই চলিকা পাছা। কি বিচ্ছির কাণ্ড! শোনো না, আর না, অনেক হয়েছে, এবার ওকে ক্ষমা করে দাও। তুমি ক্ষমা করলেও আমি কিন্তু ক্ষমা করবো না দেবী। কাঞ্চন, তুমি আমার বাগদত্তা স্ত্রী, আর আমার এই বাগদত্তা স্ত্রীর অসম্মান কেউ করবে আমি কিন্তু মেনে নেব না। বাধ্যতা হলেও এখনো কিন্তু আমি তোমার স্ত্রী হয়ে যাইনি কাঞ্চন, আর যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত আমার নিজের দায়িত্বটা আমাকেই নিতে দাও। এটা তুই কি করলি দেবী? তুই নিজে তো বলেছিলি ওকে 100টা মারার জন্য। হ্যাঁ হ্যাঁ দাদা সোনা, হ্যাঁ বলেছিলাম, ভুল করেছিলাম দাদা সোনা, ভুল করেছিলাম, তাই তো নিজেই আমি ওকে ক্ষমা করে দিলাম, নিজে হাতে আমি মুক্তি করে দিলাম। যাও যাও, এখান থেকে চলে যাও। দেবী, মেম সাহেব, আমি সামান্য রক্ত সিঁদুর তোমার থিতিতে লাগিয়ে দিয়েছি বলে আমার দেহ থেকে সমস্ত রক্ত তুমি ধরিয়ে দিলে। এতেও যদি তোমার না হয়, আমাকে কেটে কুটি কুটি করে আমার সমস্ত তলিলের রক্ত নিগলে নিয়ে তোমার ওই সুন্দর থিতিটা ছাপ করে এলাম। আমি বুঝতে পারছি না দেবী, এই রাস্কেলটার উপর হঠাৎ এত দোয়া তোমার উদ্রে উঠলো কি করে? না কাঞ্চন, না দয়া নয় কাঞ্চন, দয়া নয়, এটা হলো ওর মধ্যে আমার মানবতার ছায়া। ব্যাপারটাকে তুমি যত সহজে মেনে নিয়েছো দেবী, আসলে কিন্তু তা নয়। কাঞ্চন, আমাদের এই সমাজ ব্যবস্থা বড়ই জটিল। তাছাড়া একটা এই ব্যাপারটা জানাজানি হয়ে গেলে অনেকে তোমাকে এই নিয়ে ব্যঙ্গ বিদ্রুপ সহিত হতে পারে। কাঞ্চন, আসলে একটা মেয়ে তো, একটা ব্যাপার দেখো কেমন, এই ঘটনার পর কাঞ্চন যদি একে বিয়ে করতে তাহলে একবার ভাবতে পারছিস? তুমি কি ভাবলে দাদা সোনা? তুমি কি ভাবলে যে কাঞ্চন যদি আমাকে বিয়ে না করে তাহলে সারা জীবন আমাকে কুমারী থেকে যেতে হবে? তাই যদি হয় দাদা সোনা, তাহলে তাই হবে। না মেম সাহেব, না, আমার একটুখানি ভুলের জন্য তোমার জীবনটা নষ্ট হতে পারে না মেম সাহেব। তুমি আমি যে হাতা বোঝা গো মেম সাহেব। বাবু গো, মেম সাহেব যে বড্ড ভালো। মেম সাহেবকে বিয়ে করলে তুমি তুকি হবে বাবু। তার জন্য তোকে আর ওকালতি করতে হবে না। আপনি আমাকে কথা দিন বাবু,
মেম সাহেবকে আপনি বিয়ে করবেন? আমি আপনার হাতে ধরে বলছি বাবু। আমার অনুরোধ আপনি লাগবেন না বাবু, তবে কি আমার একটুখানি ভুলের জন্য মেম সাহেবের সারা জীবনে বিয়ে হবে? শালা খত্তল, থালা নেমো খেলাম, থালা বেঈমান, থালা তোর জন্য একটা মেয়ের জীবন নষ্ট হলো, তোকে গলা টিপে একেবারে দাঁড়াও দাঁড়াও দেবী দাঁড়া। এমন একটা ঘটনা ঘটে যাওয়ার পর আমি আর কিন্তু সহ্য করতে পারছি না। আমি চাই আজ কত শীঘ্রই সম্ভব তোর বিয়েটা ব্যবস্থা না। সেই ছোট্ট একটা পাগলামিকে কেন্দ্র করে, সেই ছোট্ট একটা পাগলামিকে উপলক্ষ করে তোমরাও তো কম কিছু পাগলামি করলে না দাদা শোনা। তোমরা দুপুরটা রক্তের জন্য তার শরীর থেকে 1000 গুণ রক্ত ছড়িয়ে দিলে একটা কলঙ্ক ঢাকতে তুমি আবার নতুন করে আমার গায়ে কলঙ্কের চিহ্ন লাগিয়ে দিলে দাদা শোনা। কিন্তু কেন এমন করলে দাদা শোনা? কেন এমন করলে তোমরা? কেন এমন করলে? দেবী কথা শোন, কথা শোন দেবী। স্যার, দেবীর এই হঠাৎ চেঞ্জটা আমি কিন্তু ঠিক মেনে নিতে পারছি না স্যার। এতখানি এক্ষুনি উদাস হওয়ার কোনো কারণ নেই। মেয়েদের মন বড় নরম, ছেলেটাকে এইভাবে বেঁধে মারার পরে ওর মনে হয় মনে শখ হয়েছে। আমি বরং তোমার মা বাবার সঙ্গে কথা বলে তোমার আর দেবীর বিয়েটা। দাঁড়াও, দেবীর মদ না নিয়ে কিছুতেই তুমি বিয়ের ডেটটা ফাইনাল করতে পারবে না। আগামী লগ্নেই ওদের বিয়েটা আমি সম্বন্ধ ঠিক করে দেব। আমার ডিসিশন কখনো চেঞ্জ হবে না। প্লিজ স্যার, প্লিজ 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 স্যার, প্লিজ। দেবী যখন কিছুদিন সময় চাইছে, নো প্রবলেম, আমি কিন্তু সময় দিতে রাজি। আমি দেবীর জন্য সারা জীবন অপেক্ষা করে থাকবো, কিন্তু দেবীকে ছাড়া কিন্তু আমি কাউকে বিয়ে করতে পারবো না স্যার। আই অ্যাম প্রমিস। ইয়েস কাঞ্চন, আই অ্যাম প্রমিস। তুমি দেবীর বিয়ের ডেটটা কেন পেছোতে চাইছো? দেবী চাইছে না তাই। দেবী চাইছে না, না তুমি চাইছো না যে আমার বোনটা সুখে সংসার করো? বাবা তুমি চুপ করো, এ কথা শোনার আগে যেন আমার মৃত্যু হয়, মৃত্যু হয়। ও থামো। বেশ কিছুদিন আগে তুমি তোমার মাস্তুতো ভাইয়ের সঙ্গে দেবীর বিয়ের প্রস্তাব এনেছিলে। তখন আমি জানতাম না দেবী কাঞ্চনকে ভালোবাসে। জানতে না? আচ্ছা, নেকামি করে সব জেনেও। ওটা তোমার ভুল ধারণা দাদা। স্বরূপ, বৌদির মাস্তুতো ভাইয়ের সঙ্গে দেবীর বিয়ের প্রস্তাবটা আমি প্রথম বৌদিকে পাঠিয়েছিলাম, কিন্তু যেদিন আমরা জানতে পারলাম কাঞ্চন আর দেবী পরস্পর উভয়কে ভালোবাসে, সেদিনই বৌদি ওই প্রস্তাবটাকে নাকচ করে দেয়। চুপ করো ঠাকুরপো, তুমি চুপ করো। আমার জন্য কেন তুমি তোমার দাদার সঙ্গে তর্ক করবে ভাই? উনি যদি মনে করে থাকেন আমি কোনো অন্যায় করে থাকি, তাহলে উনি যা শাস্তি দেবে আমি তো মাথা বেঁধে নেব। হ্যাঁ, তুমি কোথায় কোথায় তো রাগ করবে, নেকামি না করে। একটা কথা তুমি মন দিয়ে শোনো, দেবী যদি কোনো কারণে কাঞ্চনকে বিয়ে করতে অস্বীকার করে, তার জন্য দায়ী থাকবে কিন্তু তুমি। আমি? কি বলছো তুমি? হ্যাঁ, তুমি আমার একমাত্র বোনের জন্য যদি কোনো ক্ষতি হয়, তোমায় কিন্তু আমি ক্ষমা করব না, কোনোদিন ক্ষমা করব না মন্দিরা, ক্ষমা করব না। কি বলছো তুমি? দাদা, তোমার কথা তুমি ফিরিয়ে নাও দাদা। ঠাকুরপো, শুনলে তো ঠাকুরপো, তোমার দাদার কথাগুলো তুমি শুনলে তো? আমি নাকি তোমাদের ক্ষতি চাই? আমি ক্ষতি চাই।
তোমাকে ভুল বুঝি। কেন 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 তুমি আমাকে ভুল বোঝো না ভাই? তোমরা সবাই মিলে আমাকে ভুল বোঝো, তোমরা সবাই মিলে আমাকে শাস্তি দাও, তোমরা সবাই মিলে আমাকে ভুল বোঝো। প্লিজ বৌদি, প্লিজ, তুমি তুমি একটু শান্ত হও বৌদি। আচ্ছা ঠাকুরপো, সত্যি কি তোমার দাদার মতো মনে হয় আমি আমি তোমাদের ভালোবাসি না? আমি আমি তোমাদের সংসারে ক্ষতি চাই? বলো বলো না ঠাকুরপো, তুমি বলো না ঠাকুরপো, বলো না, বলো না। তুমি গো আমাদের দেবী গো বৌদি, তুমি কি আমাদের কখনো ক্ষতি করতে চাও? এই ছোটবেলায় আমি কবে মাকে হারিয়েছি। মায়ের কথা, মায়ের মুখটা আমার একবারও মনে পড়ে না। তাই তোমাকে পেয়ে আমি আবার নতুন করে মা ফিরে পেয়েছি। আমি কি করবো না তোমাকে কষ্ট দিতে পারি? তোমায় পেয়ে আমি আমার নতুন করে মা ফিরে পেয়েছি। তাই তো উপলব্ধি করতে পেরেছি তোমার স্নেহ মমতার শেষ বন্ধন, শেষ বন্ধন। তুমি তুমি কি বলছো ভাই? আমি তো কি, তুমি ভাগ্যবান স্বরূপ, তাই মাকে হারিয়ে আবার মা পেয়েছো। কিন্তু যে আমি মাকে হারানোর আশঙ্কায় আমি অস্থির হয়ে উঠেছি। মোহন, মোহন কি হয়েছে ভাই? মায়ের কি হয়েছে? মায়ের একটা কঠিন অসুখ হয়েছে। মোহন ডাক্তার বলেছে কি বলেছে? কি 7 দিনের মধ্যে অপারেশন করতে না পারলে না পারলে? মাকে হয়তো বাঁচানো যাবে না! না। তার জন্য দরকার 50,000 টাকা। 50,000 টাকা? তোদের তো অনেক টাকা রে দিদি, আমাকে 50,000 টাকা ধার দিবি, আমি শোধ দিই। কি করে শোধ করবি রে ভাই? তুই কি করে শোধ করবি? বেকার বাউন্ডলে হয়ে পথে পথে ঘুরে বেড়াস, মায়ের চিকিৎসাটা কার্যকর করতে না পেরে এখন এসেছিস পরের কাছে ভিক্ষে চাইতে। ছি ভাই ছি, তো লজ্জা করে না মোহন? লজ্জা করে না? মাসিমা তো তোমারও মা, সেই মায়ের প্রতি দায়িত্ব কর্তব্য বলি তোমার একটু না নে, কেন? নে, আমি তোকে কেমন করে বোঝাবো ঠাকুরপো? আমাদের মতো মেয়েদের কাছে স্বামী সংসারে কোনো দাম নেই, আমাদের মতো মেয়েদের কাছে স্বামীর অর্থ সম্পদের কোনো মূল্য এলো ভাই। আমি তোমার কষ্ট বুঝি বৌদি, আমি বুঝি। তাই তো আমার এই অ্যাকাউন্ট থেকে আমি আমার এই মোহনকে 50,000 টাকা দেবো। আমি বেকার বাউন্ডলে মানুষ, 1 টাকা রোজগার নেই আমার। তোমার ঋণ আমি শোধ দেবো কেমন করে? মোহন, দিদি রে, তুই যে এতখানি নিঃস্ব আমি সত্যিই জানতাম না। মোহন, জামাই বাবুর লক্ষ লক্ষ টাকার মালিক হলেও আমার দিদি যে এতখানি নিঃস্ব তা ভাবতে আমার বড্ড কষ্ট হচ্ছে রে দিদি, বড্ড কষ্ট হচ্ছে। আমি চললাম রে দিদি, আজ তুই পরের বাড়ির বউ। মায়ের প্রতি তোর দায়িত্ব না থাকলেও আমার আছে রে দিদি, আমার আছে। তাই আমি আমার মায়ের চিকিৎসার জন্য আমার নিজের ডিপে বাড়ি বিক্রি করতে চললাম রে দিদি, বিক্রি করতে চললাম। তুমি নিজে বাড়ি বিক্রি করলে তুমি যে নিরন্তর হয়ে যাবে বোন। তাই দিও না বোন, আমি যেমন করে হোক আমি তোমাকে টাকা দেবো, আর সেই টাকা দিয়ে তুমি তোমার মায়ের চিকিৎসা করবে বোন। আমি কখনো তোমায় নিরন্তর হতে দেবো না। আত্মীয়র কাছে দিদি তাকাচ্ছে, নিরাশাই হওয়া অনেক ভালো রে স্বরূপ। মোহন, আমি তোকে নিরাশ হতে দেব না রে ভাই। হ্যাঁ রে ভাই, তুই আমাকে ভুল বুঝিস না রে ভাই। অনেক যন্ত্রণা পেয়ে আমি তোকে একথা বলতে বাধ্য হয়েছি রে ভাই। তুই আর একদিন আসিস ভাই, আমি তোকে 50,000 টাকা দেবো। তবে মনে রাখিস ভাই, সময় মতো এই টাকা তুই আমাকে ফিরিয়ে দিবি তো? বল না রে ভাই, দিদি দেবো, আমি চেষ্টা করবো রে দিদি। আমার মায়ের চিকিৎসার জন্য
আমি নিজের জীবন বিকিয়ে দেব, তবুও তোর স্বামীর কাছে কোনো মতে আমি ছোট হতে দেবো না রে দিদি, ছোট হতে দেবো।